কিভাবে কাজ করে, এরপরে আমরা দেখি যে তার ভিতরে কী কী টাইপের ফল্ট হতে পারে, এবং ফাইনালি গিয়ে আমরা প্রোটেকশনটা দিই। সো ইন্ডাকশন মোটরকে আমরা ইন্ডাকশন মোটরকে প্রোটেকশন দেওয়ার দরকার কিসের জন্য? কারণ ইন্ডাস্ট্রিতে আমাদের সবথেকে বেশি যে মোটরটা ইউজ করা হয় সেটা কনভেয়ার বেল্টের গিয়ার হিসেবে অথবা ব্লোয়ার হিসেবে। সো বিভিন্ন পারপাসে কিন্তু আমরা ইন্ডাকশন মোটর ইউজ করি। সো এই জন্য আমরা ইন্ডাকশন মোটরের প্রোটেকশনটা নিয়েই বেসিক্যালি ডিসকাস করব। সো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা পার্ট থাকে, একটাকে আমরা বলি স্ট্যাটর বা স্টেশনারি পার্ট, আরেকটা হচ্ছে রোটর। সো এটা হচ্ছে কি আমাদের রোটর পার্টটা, এগুলো আমরা সবই জানি, তাও একবার রিভিউ করতেছি কারণ প্রোটেকশন দেওয়ার জন্য এই জিনিসগুলো জানাটা আরেকবার একটু দরকার। এটা হচ্ছে কি রোটর বা রোটেটিং যে পার্টটা, আর এই পাশেরটা হচ্ছে কি চারপাশে থাকবে স্ট্যাটর ওয়াইন্ডিং। এই স্ট্যাটর ওয়াইন্ডিংটা কিসের মধ্যে পেঁচানো থাকবে? একটা কোরের মধ্যে পেঁচানো থাকবে, যেটাকে আমরা বলি স্ট্যাটর কোর। এবং এই কোরটার সাথে স্ট্যাটর ওয়াইন্ডিং যাতে শর্ট না হয়ে যায় এই জন্য স্ট্যাটরের যে কোরটা থাকে সেটা ল্যামিনেটেড এবং ইনসুলেটেড থাকে। আর কোরের চারপাশে কি থাকে? এই কোরের চারপাশে হচ্ছে গিয়ে এই মোটরের বডিটা, ঠিক আছে? সো বডি এবং কোর যাতে শর্ট না হয়ে যায় এই জন্য কোরের মাঝখানে এবং বডির মাঝখানে কি থাকবে? ইনসুলেশন থাকবে। তো আমাদের এখানে মেইন পার্ট হচ্ছে দুইটা, একটাকে আমরা বলি স্ট্যাটর, আরেকটা হচ্ছে রোটর। এখন যদি আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কিছুটা ডিসকাস করি তাহলে আমরা বলবো কি, মোটরে যখন স্ট্যাটরে ভোল্টেজ অ্যাপ্লাই করি, এটা হচ্ছে স্ট্যাটর টার্মিনাল, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা টার্মিনাল বের হয়ে আছে। সো স্ট্যাটরে যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব, ভোল্টেজ মানে কি 3 ফেজ ভোল্টেজ, এবং প্রত্যেকটা ফেজের সাথে প্রত্যেকটা ফেজের ফেজ ডিফারেন্স হবে কত? 120 ডিগ্রি। তাহলে কি হবে? স্ট্যাটরের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমাদের একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স, যেহেতু 120 ডিগ্রি পর ফেজ আসছে সেজন্য একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তাকে কাট করবে, এই রোটরকে কাট করবে। সো রোটরকে যখন কাট করবে তখন রোটরের ভিতরে কি ফর্ম করবে? একটা এডি কারেন্ট ফর্মেশন হবে। সো এই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স এবং এই এডি কারেন্টের ফর্মেশনের কারণে, এদের দুইটার মধ্যে ইন্টারাকশনের কারণে আমাদের এই মোটরের শ্যাফটে একটা টর্ক ফর্মেশন হবে, যার ফলে মোটরটা ঘুরতে থাকবে। সো ওয়ার্কিং প্রিন্সিপালটা খুবই সিম্পল। যখন স্ট্যাটরে ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স রোটরকে কাট করবে, রোটরকে কাট করার কারণে রোটরের ভিতরে একটা এডি কারেন্ট ফর্মেশন হবে। এই এডি কারেন্ট এবং ফ্লাক্সের ইন্টারাকশনের কারণে আমাদের একটা টর্ক রোটরের শ্যাফটে ডেভেলপ করবে, যার ফলে রোটরটা ঘুরবে। সো মোটর দিয়ে আমরা কি করি? অ্যাকচুয়ালি আমরা করি ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করি। তো আমাদের ইনপুট হবে কি ইলেকট্রিক্যাল, সো আমরা এখানে সাপ্লাই দেবো ইলেকট্রিক্যাল, বাট কনভার্ট হবে এনার্জিতে কিসে? মেকানিক্যাল এনার্জিতে। সো মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হবে, এবং এই মেকানিক্যাল পাওয়ার যেটা বা মেকানিক্যাল যে লোডটা সেটা আমরা কোথায় চাপাবো? সেটা হচ্ছে আমরা এই মোটরের শ্যাফটের মধ্যে চাপাবো, ঠিক আছে? সো আমাদের লোড যত বেশি হবে আমাদের কি হবে? আমাদের যত এটাকে স্টার্ট করার জন্য, মোটরটাকে স্টার্ট করার জন্য আমাদের টর্কের পরিমাণও বেশি হতে হবে। সো এই হচ্ছে গিয়ে মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল আর কনস্ট্রাকশন। সো এখন আমরা দেখি যে মোটরে আমাদের কী কী টাইপের ফল্ট হতে পারে। সো এই মোটর ক্যান ফেস সেভারাল অ্যাবনর্মাল কন্ডিশন ডিউরিং সার্ভিস লাইফ। সার্ভিস লাইফে বিভিন্ন ধরনের সে অ্যাবনর্মাল কন্ডিশন ফেস করতে পারে। তার মধ্যে মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে থার্মাল ওভারলোড প্রবলেম বা ওভারলোডিং। সো ওভারলোডিং কেন হতে হয়? কারণ আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের মোটরকে কী করতে হয়? অনেক সময় ওভারলোড করতে হয়। সো ওভারলোড মানে কি? আমার মোটরের শ্যাফটের মধ্যে লোড বেশি চাপাচ্ছে। সো লোড যত বেশি চাপাবো, যত বেশি ওভারলোড করবো, তার মানে আমাদের টর্কের পরিমাণ কি লাগবে? টর্কটাও তত বেশি ডেভেলপ করবে, ঠিক আছে? তত বেশি দেওয়া লাগবে যাতে করে মোটরটাকে ঘোরানো যায়। সো যত বেশি টর্ক ফর্মেশন করতে হবে তত বেশি আমাদের স্ট্যাটার ওয়াইন্ডিংয়ের কারেন্টের ম্যাগনিটিউডটাও বেড়ে যাবে। কারণ আমাদের লোড যত বাড়াবো আমাদের আউটপুট পাওয়ার তত বাড়াতে হবে, আর আউটপুট পাওয়ার যদি বাড়াতে হয় তাহলে আমাদের ভোল্টেজ যদি সেম রাখতে হয় তাহলে আমাদের কারেন্টের ম্যাগনিটিউড বাড়াতে হবে। সো ভোল্টেজ বাড়লে, ভোল্টেজ যদি সেম রাখি তাহলে কারেন্টের ম্যাগনিটিউড যদি বাড়ে তাহলে আই স্কোয়ারের লস হবে। আই স্কোয়ারের লস মানে হিট, এই হিটটা স্ট্যাটার ওয়াইন্ডিংয়ের মধ্যে ডেভেলপ করবে। সো ওভারলোডিংয়ের কারণে আমাদের স্ট্যাটার ওয়াইন্ডিংটা ড্যামেজ হতে থাকবে। সো এখানে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে আমাদের ওভারলোডিং হলে, যত বেশি ওভারলোড বা মোটরের শ্যাফটে যত বেশি লোড চাপাবো তত বেশি আই স্কোয়ার লস বা হিট স্ট্যাটার ওয়াইন্ডিংয়ে ডেভেলপ করবে।
এছাড়াও স্টার্টার ওয়াইন্ডিং এর টেম্পারেচার আরো বিভিন্ন কারণে বাড়তে পারে। তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে হাই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, অর্থাৎ মোটরের সারাউন্ডিং যে টেম্পারেচার, চারপাশের টেম্পারেচারটা যদি গরম থাকে, সেক্ষেত্রেও আমাদের স্টার্টার ওয়াইন্ডিং এর টেম্পারেচার বাড়তে পারে। অথবা পোর ভেন্টিলেশন, অর্থাৎ যেখানে এয়ার সার্কুলেশন কম, সেখানেও আমাদের কি মোটরের টেম্পারেচারটা রাইজ আপ হতে পারে, ঠিক আছে। অথবা আনব্যালেন্স সাপ্লাইটা যদি আনব্যালেন্স হয়, আমরা জানি থ্রি ফেজ সাপ্লাই আমরা দিই, এর পরে বি এর পরে সি। সো সাপ্লাইটা যদি আনব্যালেন্স থাকে, তাহলেও কিন্তু আমাদের স্ট্যাটার ওয়াইন্ডিংয়ের টেম্পারেচার অথবা রোটরের টেম্পারেচার বেড়ে যেতে পারে। সো এই ওভারলোড কন্ডিশনটা কিন্তু এই জন্য আমাদের ডিটেক্ট করতে হবে। সো ওভারলোড প্রোটেকশনের জন্য আমরা ইনস্ট্যান্টেনিয়াস প্রোটেকশন দিই না। এই ওভারলোড প্রোটেকশনের জন্য আমরা সবসময় টাইম ডিলেই প্রোটেকশন দিই, কারণ ওভারলোডটা তো ফল্ট না, এটা হচ্ছে ম্যান মেড প্রবলেম। সো এই জন্য ওভারলোড প্রোটেকশনের ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্টেনিয়াস প্রোটেকশন দিই না, এই জন্য আমরা প্রোটেকশন দিই থার্মাল ওভারলোড প্রোটেকশন। তো আমাদের কোন রিলে দিয়ে প্রোটেকশন দিতে হবে? আমরা জানি যে থার্মাল ওভারলোড রিলে দিয়ে আমরা এই থার্মাল ওভারলোড প্রোটেকশনটা দিয়ে থাকি। তো থার্মাল ওভারলোড রিলের ভিতরে আমরা জানি যে একটা বায়োমেটালিক স্ট্রিপ থাকে। সো যখন ওভার কারেন্ট হয়, তখন এই মেটালিক স্ট্রিপটা গরম হয়ে বেন্ড হয়। এই বেন্ডিং প্রপার্টিসটাকে কাজে লাগায় তার ভিতরে যে নর্মালি ওপেন কন্ট্যাক্ট আছে, সেই নর্মালি ওপেন কন্ট্যাক্টকে আমরা ক্লোজ করে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিই। সো এটা একটা টাইম ডিলেইড অপারেশন, যেহেতু এটা ওভার কারেন্ট সেন্স করতেছে, সেন্স করে গরম হবে, গরম হয়ে বেন্ড হয়ে সে নর্মালি ওপেন কন্ট্যাক্টকে পুশ করবে, যার ফলে নর্মালি ওপেন কন্ট্যাক্ট ক্লোজ হবে। সো এটা একটা টাইম ডিলেইড অপারেশন, যেটা আমাদের দরকার, যে ওভারলোড কন্ডিশনে আমরা টাইম ডিলেইড অপারেশন চাই, আমরা ইনস্ট্যান্টেনিয়াস অপারেশন চাই না, যেহেতু এটা কোনো ফল্ট না। সো এই ওভারলোড প্রোটেকশনের জন্য আমাদের মনে রাখতে হবে আমাদের থার্মাল ওভারলোড রিলে লাগবে। ২ নাম্বার যে ফল্টটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে ফেজ ফল্ট, অর্থাৎ লাইন টু লাইন ফল্ট। স্ট্যাটার টার্মিনাল দুইটা, যদি এখানে ২টা টার্মিনাল দেখতে পাচ্ছি, এই ২টা টার্মিনাল যদি কোনো কারণে শর্ট হয়ে যায়, সেক্ষেত্রেও আমাদের যে ফল্টটা সেটাকে আমরা বলতেছি ফেজ ফল্ট। এবং ফেজ ফল্টের জন্য আমাদের টাইম ডিলে প্রোটেকশন দিলে হবে না, যেহেতু এটা ফল্ট, লাইন টু লাইন ফল্ট। সো এটাকে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস প্রোটেকশন দিতে হবে। সো ওভার কারেন্ট রিলে দিতে হবে, যেটা ইনস্ট্যান্টলি অপারেট করবে। ৩ নাম্বার যে ফল্টটা হতে পারে সেটাকে আমরা বলতেছি গ্রাউন্ড ফল্ট। গ্রাউন্ড ফল্ট ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট, যেটা আমাদের লাইনটা কোনো কারণে গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যেতে পারে। সো লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য আমাদের হাই কারেন্ট হবে। সো এই হাই কারেন্টের প্রোটেকশনের জন্য আমাদের আর্থ ফল্ট রিলে লাগবে, যেটাকে আমরা বলি লাইন টু গ্রাউন্ড ফল্ট ডিটেকশন। আর আরেকটা ফল্ট হতে পারে, যেমন এই যে স্ট্যাটার ওয়াইন্ডিংটা, এই স্ট্যাটার ওয়াইন্ডিংটা আমরা কি বললাম, স্ট্যাটার ওয়াইন্ডিংটা আমাদের কোরের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। সো স্ট্যাটার ওয়াইন্ডিং এবং কোরের মাঝখানে কি থাকবে, লেমিনেশন। এই কোরটা লেমিনেটেড থাকে এবং মাঝখানে থাকতে হবে কি, ইনসুলেশন। ইনসুলেশন কেন থাকতে হবে? যেন কোরের সাথে সরাসরি স্ট্যাটার ওয়াইন্ডিংটা কানেক্টেড না হয়। এবং কোরটা কার সাথে কানেক্টেড থাকে? কোরটা হচ্ছে এই যে মোটরের যে বডিটা, এই বডির সাথে কানেক্টেড থাকে। এবং বডিটা কি থাকে? বডিটা গ্রাউন্ডেড থাকে, সলিডলি গ্রাউন্ডেড থাকে, যাতে করে কেউ টাচ করলে শক না খায়। সো এখন কোরের যদি ইনসুলেশনটা ড্যামেজ হয়ে যায়, কোরের ইনসুলেশন ড্যামেজ হয়ে গেলে কি হবে, স্ট্যাটার ওয়াইন্ডিংটা কোরের সাথে কানেক্টেড, কোরটা আবার বডির সাথে কানেক্টেড, তার মানে স্ট্যাটার ওয়াইন্ডিং থেকে কোরের থ্রুতে আমাদের গ্রাউন্ডে একটা কারেন্ট পাস করবে, যে কারেন্টের ম্যাগনিটিউডটা হবে খুবই স্মল। কেন স্মল হবে? কারণ এই যে কোরটা, স্ট্যাটার ওয়াইন্ডিংয়ে যে কোরটা, এটার যে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স থাকবে সেটা হচ্ছে হাই, যেহেতু এটা ল্যামিনেটেড বডি। সো এর রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স থাকবে হাই। কিন্তু যেহেতু কোরের ইনসুলেশনটা যদি ড্যামেজ হয়ে যায়, তখন যে কারেন্টটা ফ্লো করবে, এই কারণে এই কারেন্টটার ভ্যালুটা হবে অনেক স্মল। কেন স্মল হবে? কারণ কোরের রেজিস্ট্যান্সটা হাই। সো এই ফল্টটাও কিন্তু লাইন টু গ্রাউন্ড ফল্ট, কিন্তু এই কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু অনেক কম। তার মানে আমাদের গ্রাউন্ড ফল্ট ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে স্ট্যাটরের টার্মিনালে যে ফল্টটা হবে সেটাকে আমরা বলতেছি লাইন টু গ্রাউন্ড ফল্ট, এবং এই ক্ষেত্রে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা হবে অনেক হাই। সো সেইটার ক্ষেত্রে আমরা আর্থ ফল্ট রিলে দিয়ে ডিটেকশন করব। কিন্তু স্ট্যাটার ওয়াইন্ডিংটা যদি কোরের সাথে কানেক্টেড হয়ে যায় এবং কোরটা যদি ইনসুলেশন ব্রেকডাউনে চলে যায়, সেক্ষেত্রে আমাদের কোরের থ্রুতে একটা গ্রাউন্ডে একটা কারেন্ট ফ্লো করবে। এই কারেন্টের ম্যাগনিটিউডটা হবে স্মল কারেন্ট, যেহেতু কোরের রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্সটা অনেক বেশি থাকবে। সো এর ফলে এই কারেন্টটাকে ডিটেকশনও আমাদের করতে হবে। সো ২ ধরনের আর্ট ফল্ট মনে রাখতে হবে, একটা হচ্ছে টার্মিনালে আর একটা হচ্ছে কোরের সাথে। কোরের সাথে যে আর্ট ফল্টটা, এটাকে আমরা বলি
হাই রেজিস্ট্যান্স আর্থ ফল্ট, কারণ কোরে রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্সটা হাই এবং এখানে কারেন্টের ম্যাগনিটিউডটা স্মল থাকবে। সো এটা হচ্ছে গিয়ে একটা গ্রাউন্ড ফল্ট হতে পারে, এই জন্য আমাদের প্রোটেকশন দিতে হবে। একটা হচ্ছে হাই কারেন্ট প্রোটেকশন দিতে হবে, একটা হচ্ছে লো আর্থ ফল্ট কারেন্টের জন্য প্রোটেকশন দিতে হবে। এরপরে আমাদের প্রবলেম হতে পারে ওভার ভোল্টেজ অ্যান্ড আন্ডার ভোল্টেজ। আমাদের যদি ভোল্টেজ টার্মিনালে বেড়ে যায়, যেহেতু আমাদের স্ট্যাটর যে ওয়াইন্ডিংটা থাকবে এটা রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্সটা ফিক্সড, এটা তো আর ভ্যারি করে না। সো ভোল্টেজ যদি বেড়ে যায় আমাদের স্ট্যাটর ওয়াইন্ডিংয়ে কারেন্টের ম্যাগনিটিউড বেড়ে যাবে, কারেন্টের ম্যাগনিটিউড বেড়ে গেলে স্ট্যাটর ওয়াইন্ডিংটা ড্যামেজ হবে। সো আমাদের ওভার ভোল্টেজ প্রোটেকশন দিতে হবে। এরপরে হচ্ছে আন্ডার ভোল্টেজও প্রোটেকশন দিতে হবে। আন্ডার ভোল্টেজ প্রোটেকশনটা কেন দরকার? ধরে নেই আমাদের এই মোটর একটা নির্দিষ্ট পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে, এর শ্যাফটে একটা নির্দিষ্ট পরিমাণ লোড চাপানো আছে, ঠিক আছে? সো এই নির্দিষ্ট পরিমাণ লোডটাকে ড্রাইভ করার জন্য তার যে ভোল্টেজ এবং কারেন্ট দরকার। সো এখন কোনো কারণে যদি টার্মিনালে ভোল্টেজ কমে যায়, ভোল্টেজ কমে গেলে সে কী করবে, সেই অ্যামাউন্টের লোডটাকে সে তার যদি ড্রাইভ করতে হয়, তাহলে ভোল্টেজ কমে যাওয়ার কারণে আমাদের কারেন্টটাকে কী করতে হবে, বাড়াতে হবে। তার মানে সে সিস্টেম থেকে বেশি কারেন্ট ড্র করবে। আমি আরেকবার রিপিট করতেছি, যে মোটরে ধরো যে 100 ওয়াটের একটা 100 ওয়াটের ধরো একটা লোড চাপানো আছে ফর এক্সাম্পল। সো এখন যদি ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, তার মানে কি হবে, 100 ওয়াট এই লোডটাকে ড্রাইভ করার জন্য। এখন কোনো কারণে যদি ভোল্টেজ কমে যায়, সেম অ্যামাউন্টের লোড অর্থাৎ 100 ওয়াট লোডকে যদি আমাদের ড্রাইভ করতে হয়, তাহলে আমাদের কি হবে, সিস্টেম থেকে সে বেশি অ্যামাউন্টের কারেন্ট ড্র করবে। সো আমাদের বেশি অ্যামাউন্টের কারেন্ট ড্র করলে কিন্তু আমাদের স্ট্যাটার ওয়াইন্ডিংটা ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। সো আমাদের ওভার ভোল্টেজ প্রোটেকশনও দিতে হবে, আন্ডার ভোল্টেজ প্রোটেকশনও দিতে হবে। সো ভোল্টেজ সেহেতু আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য অবশ্যই কী লাগবে, ভোল্টেজ সেন্স করার জন্য আমাদের পিটি লাগবে। এই 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 এতক্ষণ যেগুলো বললাম, থার্মাল ওভারলোড, ফেজ ফল্ট, গ্রাউন্ড ফল্ট, এগুলো কিন্তু কারেন্ট ডিটেকশন করে অপারেট করে। তার মানে এগুলোর জন্য আমার সিটি লাগবে। আর ওভার ভোল্টেজ এবং আন্ডার ভোল্টেজ যেহেতু এটা ভোল্টেজ সেন্স করে অপারেট করে, এ কারণে আমার পিটি লাগবে বা পোটেনশিয়াল ট্রান্সফর্মার দিয়ে আমরা সেন্স করব। এরপরে আমাদের প্রোটেকশন দিতে হবে আন্ডার ফ্রিকোয়েন্সি প্রোটেকশন। আন্ডার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আমাদের রোটরের শ্যাফটের মধ্যে যদি আমি লোড বেশি চাপাই, যত বেশি লোড চাপাবো তা এর রোটেশনাল স্পিডটা ধীরে ধীরে কমতে থাকবে। সো রোটেশনাল স্পিড যদি কমতে থাকে তখন আমাদের আন্ডার ফ্রিকোয়েন্সি প্রোটেকশন দিতে হবে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ফল করতে পারে, সো সেক্ষেত্রে আমাদের আন্ডার ফ্রিকোয়েন্সি প্রোটেকশন দিতে হবে। এরপরে লস অফ লোড যদি হয়, লোডটা একটা নির্দিষ্ট পরিমাণ লোড সে ড্রাইভ করতেছিল, হঠাৎ করে লোডটাকে যদি আমরা এই শ্যাফট থেকে সরাই দিলে কি হবে, লোড তো কমে গেল। সো লোড কমে গেল, আগে ছিল লোড বেশি, হেভি লোড ছিল, এখন যদি লোড কমে যায় তাহলে তার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, যেহেতু আমাদের লোডটা রিজেক্টেড হয়ে গেছে। সো লস অফ লোডের ক্ষেত্রে আমাদের ওভার ফ্রিকোয়েন্সি প্রোটেকশন দিতে হবে, আন্ডার ফ্রিকোয়েন্সি প্রোটেকশন দিতে হবে। হেভি লোডের সময় আমাদের এর ফ্রিকোয়েন্সি ফল করবে, রোটরের ফ্রিকোয়েন্সি ফল করবে। আর যখন আমাদের হেভি লোড দিব, হেভি লোড থেকে যখন আন্ডার লোডে চলে যাব, তখন আমাদের ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, যেহেতু লোড কমে গেছে। সো আমাদের রোটেশনাল স্পিড বেড়ে যাবে। সো আমাদের এই লস অফ লোড প্রোটেকশন দিতে হবে। এরপরে আরেকটা ফল্ট হতে পারে যেটাকে আমরা বলি জগিং অ্যান্ড জ্যামিং, অর্থাৎ রোটরটা যেটা, এটা যদি লকড হয়ে যায়। লকড বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে একটা মেইন কারণ যেটা, সেটা হচ্ছে এই যে বিয়ারিং, এখানে তো বিয়ারিং থাকবে, যেটার ভিতরে আমাদের এই রোটরের শ্যাফটটা ঘুরতে থাকবে ফ্রিলি। সো এই বিয়ারিংটা যদি জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই রোটরটা লকড হয়ে যেতে পারে। দেখাবো যে লকড যখন হয়ে যায় তখন আমাদের এই রোটরটা একটা শর্ট সার্কিটের মতন বিহেভ করে। সো শর্ট সার্কিটের মতো বিহেভ করলে সে কী করবে, তার ভিতরে কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেড়ে যাবে, যার ফলে আমাদের যখন লক রোটর হয়ে যাবে তখন আমাদের রোটরটা ড্যামেজ হয়ে যাবে। হাই কারেন্ট এটার ভিতরে ফ্লো করবে, কারণ রোটরটা কী হয়ে যাবে, শর্ট সার্কিটেড হয়ে যাবে। কেন শর্ট সার্কিটেড হবে এটা আমরা নেক্সট ডায়াগ্রাম দিয়ে দেখাবো। সো জগিং অ্যান্ড জ্যামিং যদি জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের লক রোটর প্রোটেকশন দিতে হবে। অর্থাৎ এটা মনে রাখতে হবে, জ্যাম হয়ে যাবে কিসের জন্য, বিয়ারিং যদি খারাপ থাকে সেক্ষেত্রে আমাদের ড্যামেজ হয়ে যেতে পারে, অথবা আমরা যদি হেভি লোড চাপাই তাহলেও কিন্তু আমাদের এই রোটরটা জ্যাম হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে আমাদের লক রোটর প্রোটেকশন দিতে হবে। সো এই যে প্রোটেকশনগুলো আমরা ডিসকাস করলাম এ পর্যন্ত, এগুলোর মধ্যে কারো যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো। একটু
চোখ বুলায় নাও, চোখ বুলায় নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করো। হ্যালো, স্যার লাস্ট স্টেপটা যদি আরেকবার বলতেন, জগিং এন্ড জ্যামিংটা। জগিং অ্যান্ড জ্যামিং। জ্যামিং মানে হচ্ছে আমাদের রোটরটা যদি জ্যাম হয়ে যায়। এখন রোটর জ্যাম হবে কেন? রোটর জ্যাম মানে কি? রোটরটা ঘুরতেছে না। এখন ঘুরবে না কখন? ঘুরবে না দুইটা কারণে ঘুরতে নাও পারে। কারণ এই যে রোটরটা, এখানে বিয়ারিং থাকে কিন্তু, ঠিক আছে? এখানে বল বিয়ারিং থাকে। এই বল বিয়ারিং এর মধ্যে রোটরটা ফ্রিলি মুভ করতে পারে, যাতে করে ফ্রিলি মুভ করতে পারে এটা। এখন বিয়ারিংটা যদি জ্যাম হয়ে যায়, ঠিক আছে, বিয়ারিং এ যদি কোনো প্রবলেম থাকে, তখন আমাদের রোটরটা লকড হয়ে যেতে পারে, অর্থাৎ ঘুরতে নাও পারে। অথবা আমি যদি রোটরের শ্যাফটে, এখানে তো আমরা লোড চাপাচ্ছি, সো শ্যাফটের মধ্যে যদি অনেক বেশি লোড থাকে, তখনও রোটরটা নাও ঘুরতে পারে। এখন রোটর যদি না ঘুরে, তখন রোটরের ভিতরটা, রোটরটা একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করে। এখন বলতে পারো যে কেন শর্ট সার্কিটের মতো বিহেভ করে, সেটা আমরা একটু পরে দেখতেছি। যখন যদি শর্ট সার্কিটের মতো বিহেভ করে, তাহলে আমাদের কি হবে, এটা এই ম্যাগনেটিক ফ্লাক্সকে বেশি কাট করবে। বেশি কাট করলে এখানে আমাদের কি হবে, আমাদের ভোল্টেজ ইনডিউসডের পরিমাণটা বেশি হবে। বেশি যদি হয়, তাহলে আমাদের কারেন্ট ফ্লো এটা কিন্তু বেশি হবে, যার ফলে আমাদের রোটরটা ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। সেজন্য আমরা এটাকে লক রোটর প্রোটেকশন দিই, অর্থাৎ রোটরে কারেন্ট যদি বেড়ে যায়, তখন আমাদের একটা প্রোটেকশন দেওয়া হয়, যেটাকে আমরা বলি লক রোটর প্রোটেকশন। বুঝতে পারছো এটা? জি স্যার, এবার বুঝছি স্যার। আর কারো কোনো কনফিউশন এই প্রবলেমগুলো নিয়ে? আচ্ছা, যদি প্রবলেম না থাকে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এই জিনিসটাকে, এই পুরা যে ডায়াগ্রামটা, মোটরে যে ফিজিক্যাল ডায়াগ্রামটা আমরা দেখলাম, এই ফিজিক্যাল ডায়াগ্রামটাকে এখন আমরা একটা ইলেকট্রিক্যাল ডায়াগ্রামে কনভার্ট করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ইন্ডাকশন মোটর। এগুলো আমরা পড়ে আসছি যদিও, তারপরে একটু রিভিউ করার দরকার, যাতে করে তোমরা জিনিসটা রিয়েলাইজ করতে পারো যে ফলটা হলে আমাদের প্রবলেমটা কোথায় হবে। সো এই যে এটা হচ্ছে কি মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে, এই ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। সো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা ফার্স্টে আমাদের জানি যে দুইটা সাইড থাকে, একটা স্ট্যাটর সাইড আর একটা হচ্ছে রোটর সাইড। স্ট্যাটরে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি, এটা একটা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট দেখাচ্ছি আমরা। তার মানে সিঙ্গেল ফেজ যদি হয়, তাহলে V/√3 হবে, তার মানে একটা ফেজের ভোল্টেজ V/√3। কোথায় দিই? স্ট্যাটরে, তার মানে স্ট্যাটর টার্মিনালে ভোল্টেজ দিচ্ছি V/√3 একটা ফেজ। তাহলে স্ট্যাটরে কি আসবে, রেজিস্ট্যান্স থাকবে, তার একটা রিঅ্যাক্ট্যান্স থাকবে। সো রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সের পরে স্ট্যাটরে কি থাকে, একটা কোর থাকে, তাই না? স্ট্যাটরটা একটা কোরের মধ্যে পেঁচানো থাকে, স্ট্যাটর ওয়াইন্ডিংটা একটা কোরের মধ্যে পেঁচানো থাকে, তার নিজস্ব একটা রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স থাকবে, যেটাকে আমরা বলতেছি Re অ্যান্ড Xm, যেটা হচ্ছে কোর রেজিস্ট্যান্স অ্যান্ড কোর রিঅ্যাক্ট্যান্স। এরপরে যখন আমাদের এই ভোল্টেজের কারণে আমাদের কি হয়, আমাদের রোটরের ভিতরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স কাট করে, যার ফলে রোটরের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড হয়। এবং এই রোটরেরও কি থাকবে, একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স থাকবে। সো এটাকে R'2 কে আমরা বলতেছি রোটর রেজিস্ট্যান্স, অ্যান্ড X'2 কে আমরা বলতেছি রোটর রিঅ্যাক্ট্যান্স। সো যখন আমরা এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করব, ইনডিউস প্রসেসে আমাদের এই রোটরের শ্যাফট, রোটরের যে ওয়াইন্ডিংটা আছে, সেই রোটর ওয়াইন্ডিংয়ের ভিতরে আমাদের কি হবে, একটা ভোল্টেজ ইনডিউসড হবে। তার মানে এই জায়গায় একটা ভোল্টেজ আসবে। এই ভোল্টেজের কারণে আমাদের রোটরের ভিতরে একটা কারেন্ট ফ্লো করবে, এটা হচ্ছে রোটর রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স। এরপরে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটা লোড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রোটরের শ্যাফটের মধ্যে চাপানো থাকবে, ঠিক আছে। এটা রোটর, আমরা লোড রেজিস্ট্যান্স যেটাকে বলতেছি R'(A), যেটা শ্যাফটের মধ্যে আমাদের লোডটা থাকবে। সো এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা ইকুয়াল টু R2 ইন্টু 1 - S ডিভাইডেড বাই এস। তার মানে R2 ইন্টু 1 - S, এসটা কি, এসটা হচ্ছে স্লিপ। স্লিপটা কি, স্লিপটা হচ্ছে আমাদের সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড ডিভাইডেড বাই সিনক্রোনাস স্পিড। সো এখানে খেয়াল করে দেখো, এটা একটু ভালো করে দেখো, সিনক্রোনাস স্পিড মানে কি? সিনক্রোনাস স্পিড হচ্ছে গিয়ে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা আমার রোটরকে কাট করবে, সেই স্পিডটাকে আমরা বলতেছি কি সিনক্রোনাস স্পিড। সো এই এনএস তো সবসময়ই থাকবে। কিন্তু ইনিশিয়ালি মোটরটাকে যখন আমরা স্টার্ট করব, ইনিশিয়ালি মোটরকে স্টার্ট করার সময় আমার কিন্তু কোনো রোটর স্পিড থাকবে না। সো এনআর ইকুয়াল টু কত হবে, এনআর ইকুয়াল টু 0 থাকবে। তাহলে স্লিপ ইকুয়াল টু কত হবে, স্লিপ ইকুয়াল টু শুধুমাত্র NS/NS হবে, যেটা কত 1। সো 1 যদি হয়, তাহলে স্লিপ ইকুয়াল টু 1 হয়ে যাবে। স্লিপ ইকুয়াল টু 1 হয়ে গেলে এই টার্মটা কিন্তু 0 হয়ে যায়, ঠিক আছে। স্লিপ যদি 1 হয়, তাহলে এই টার্মটা 0 হয়ে যায়। তার মানে আমাদের রোটরের যে শ্যাফটটা, এটা একটা কিসের মতো বিহেভ করে, লোড রেজিস্ট্যান্সটা একটা শর্ট সার্কিটের মতন বিহেভ করে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এখানে R'(L) ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, যেহেতু স্লিপ ইকুয়াল টু 1।
এ কারণে এই টার্মিনালটা শর্ট সার্কিটের মতন বিহেভ করবে। সো শর্ট সার্কিটের মতো যদি বিহেভ করে তাহলে এখান দিয়ে যে কারেন্টটা যাবে এটা হিউজ কারেন্ট কিন্তু ড্র করবে, হিউজ কারেন্ট এটার ভিতর দিয়ে ড্র করবে। সো আমাদের কিন্তু এই জন্য ইনিশিয়ালি স্টার্টিং করার সময় মোটরটা কিন্তু সিস্টেম থেকে অনেক বেশি কারেন্ট ড্র করে। আচ্ছা, কিন্তু যখন আমাদের রোটেশনাল স্পিডটা বাড়তে থাকবে, এনআর যখন বাড়তে থাকবে, বাড়তে যদি এটা এনএস এর সমান হয় তাহলে আমাদের স্লিপ কত হয়ে যাবে, এনএস মাইনাস এনআর ইকুয়াল টু জিরো হয়ে যাবে যদি এটা সিনক্রোনাস স্পিডের সমান হয়ে যায়। তাহলে স্লিপ যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের আর এই এস ইকুয়াল টু জিরো হবে। এস ইকুয়াল টু জিরো মানে কি 1/0 ইকুয়াল টু ইনফাইনাইট, তার মানে এটা একটা ওপেন সার্কিটের মতন বিহেভ করবে। ওপেন সার্কিটের মতন বিহেভ করবে মানে কি এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। সো এদিক দিয়ে কোনো কারেন্ট যদি ফ্লো না করে তাহলে টর্কটা কিন্তু কমে আসবে, টর্কটা কমে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। সো এখন আমাদের এখানে আমরা যেটা দেখতে পারলাম যে যখন আমাদের মোটরকে স্টার্ট করতেছি, স্টার্টিং পিরিয়ডে যেহেতু এটা শর্ট সার্কিট হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যাওয়ার ফলে আমাদের সেই সিস্টেম থেকে হিউজ অ্যামাউন্টের কারেন্ট ড্র করে। এখন আমাদের মেইন অবজেক্টিভটা হচ্ছে এই যে কারেন্টটা, সে যতবার মোটরকে আমি স্টার্ট করতেছি ততবার সে সিস্টেম থেকে লার্জ অ্যামাউন্টের কারেন্ট ড্র করতেছে, তার মানে এই কারেন্টটাকে আমাদের কমানো। কারণ কি যতবার স্টার্ট করতেছি সে যদি লার্জ অ্যামাউন্টের কারেন্ট সবসময় ড্র করতে থাকে তাহলে মোটরে আইস করার লস সবসময় হবে, হিট হবে। সো আমাদের স্ট্যাটোমাইনিকটা ড্যামেজ হতে থাকবে, একটা সময় পরে এটা পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে। সো আমাদের মেইন অবজেক্টিভটা থাকবে এই যে স্টার্টিং কারেন্টটাকে কমানো। এখন স্টার্টিং কারেন্টটাকে আমরা কিভাবে কমাবো? সো স্টার্টিং কারেন্ট কমানোর জন্য আমাদের একটাই ওয়ে, সেটা কি আমাদের যে এই যে আমাদের রোটরের মধ্যে যে ভোল্টেজটা, রোটরের মধ্যে ইনডিউস ভোল্টেজের পরিমাণ কি এস ইন্টু ই টু। এসটা কি, এসটা হচ্ছে স্লিপ। সো স্লিপটাকে তো আমরা কমাতে বাড়াতে পারতেছি না, আমাদের ভোল্টেজ তার মানে ইনডিউস ভোল্টেজটাকে কমাতে হবে, এই ই টুটাকে কমাতে হবে। কারণ এই ই টুটা কীভাবে কমাবো? এই ই টুটা কমানোর একটাই ওয়ে, সেটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজটাকে কমাতে হবে। সাপ্লাই ভোল্টেজটাকে যদি আমরা কমাই তাহলেই আমাদের ই টুটা কমবে। এই জন্য আমরা মোটরকে কী করি, রিডিউস ভোল্টেজে স্টার্ট করি, কম ভোল্টেজে স্টার্ট করি। কম ভোল্টেজে স্টার্ট করার পরে যখন আমাদের এই এনারটা বিল্ড আপ হয়ে যাবে তখনই আমরা সেটাকে সুইচ করি হাই ভোল্টেজে। তার মানে আমাদের মোটরকে স্টার্ট করতে হয় নর্মালি লো ভোল্টেজে, কারণ লো ভোল্টেজে যদি স্টার্ট করি তাহলে সে সিস্টেম থেকে লো কারেন্ট ড্র করবে। আর যখন মোটরটা স্টার্ট হয়ে যাবে তখন আমাদের সেটাকে সুইচ করতে হবে হাই ভোল্টেজে। ঠিক আছে, সো আমাদের এখানে অলসো রোটরে ইন্ডিউস ভোল্টেজের পরিমাণ হচ্ছে কি, সেটা হচ্ছে এস ইন্টু ই টু। যেহেতু আমাদের স্লিপের ভ্যালুটা হচ্ছে স্টার্টিং পিরিয়ডে 1 থাকে, সো সেজন্য সে কী করে, রোটর ভোল্টেজ সে নর্মাল কন্ডিশনে হাই কারেন্ট সিস্টেম থেকে ড্র করে। সো এই স্টার্টিং কারেন্টটাকে কমানোর জন্য আমাদের একটাই উপায়, সেটা কি আমাদের সাপ্লাই ভোল্টেজটাকে কমানো। এ পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে যে আমরা এক্সপ্লেইন করলাম যে কেন মোটরকে এই স্টার্টিং পিরিয়ডে কারেন্ট হাই হয় এবং এই কারেন্টটাকে কীভাবে রিডিউস করা যাইতে পারে, তো এটাতে যদি কারো কোনো প্রবলেম থাকে ডিসকাস করতে পারি আমরা। হ্যালো। স্যার বুঝছি স্যার। আচ্ছা, সো এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিন্তু আমাদের ড্র করতে হবে। ঠিক আছে, এই ইকুইভ্যালেন্ট সার্কিটটার থেকে কিন্তু আমরা পুরোপুরি জিনিসটা আমাদেরকে ক্লিয়ার হয়ে যায় যে আমাদের মোটর কেন স্টার্টিং পিরিয়ডে হাই কারেন্ট ড্র করে এবং কিভাবে আমরা এই কারেন্টটাকে রিডিউস করতে পারি। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আচ্ছা, এখন আমাদের মোটরে কী কী ধরনের প্রোটেকশন তাহলে দেওয়া লাগবে? সো প্রোটেকশন ডায়াগ্রামটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে গিয়ে মোটরে, এটা হচ্ছে গিয়ে মোটরটা, ইন্ডাকশন মোটরটা। এটা হচ্ছে ইন্ডাকশন মোটরের এই স্ট্যাটো টার্মিনাল। এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সো একটা টার্মিনাল, একটা লাইন দেখানো হয়েছে। সো সিঙ্গেল লাইনের সাথে এটা বাস বার কানেক্টেড। ঠিক আছে, সো এটা হচ্ছে বাস। সো আমি মোটরকে প্রোটেকশন দিব। মোটরকে প্রোটেকশন দেওয়ার জন্য অবশ্যই কী লাগবে, সার্কিট ব্রেকার লাগবে। এখন সার্কিট ব্রেকার কেন অপারেট করবে, সেটার জন্য আমাদের ট্রিপ সার্কিট লাগবে। সো ট্রিপ সার্কিটের জন্য আমাদের সিটি লাগবে, পিটি লাগবে। ঠিক আছে, এখানে দুইটা সিটি, কেন সেটা আমরা এক্সপ্লেন করবো। এখানে আবার সিটি দেখতে পাচ্ছি। সো সিটি থেকে যাবে কোথায়, সিটি বা পিটি থেকে কোথায় যাবে কানেকশন, সব যাবে হচ্ছে রিলেতে। সো এগুলো হচ্ছে রিলের নাম্বার, 50, 50N, 46, 49, এগুলো হচ্ছে সব রিলের নাম্বার। সো এই রিলেতে যাবে, বিভিন্ন রিলে বিভিন্ন ধরনের ফল্ট কন্ডিশনে অপারেট করবে। কোন কোন কন্ডিশনে অপারেট করবে সেটা আমরা এক্সপ্লেন করবো। সো এখানে সিটি থেকে যাবে রিলেতে, আর রিলে থেকে ফিডব্যাক হয়ে যখন যদি ফল্ট কারেন্ট সে সেন্স করে, ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, এগুলো সবাই কাকে সিগন্যাল দিবে, এই সার্কিট ব্রেকারকে। সো ফল্ট সেন্স করবে সিটি পিটির থ্রুতে, সেন্স করে রিলে ডিটেক্ট করবে কী টাইপের ফল্ট,
কি টাইপের ফল্ট হয়েছে সেটা ডিটেক্ট করার পরে সে সরাসরি সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে। সো এই হচ্ছে গিয়ে আমাদের ট্রিপ সার্কিট মোটর প্রোটেকশনের জন্য। সো আমরা বলেছিলাম যে মোটরকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে লেস দেন 1 মেগাওয়াট। লেস দেন 1 মেগাওয়াট যদি হয় তাহলে আমাদের প্রোটেকশন একরকম হবে, আর গ্রেটার দেন 1 মেগাওয়াট হলে প্রোটেকশন একরকম হবে। ঠিক আছে, এগুলো সব 3 ফেজ মোটর কিন্তু। ঠিক আছে, এই যেগুলো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করা হয়, এগুলো কিন্তু ডোমেস্টিক ইউজের জন্য না, এগুলো সব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যে মোটরগুলো থাকে সেগুলো প্রোটেকশনের জন্য। সো প্রথম প্রোটেকশন আমাদের কি হবে? 50 মানে কি? এই যে 50 সিটি থেকে যাচ্ছে কানেকশনে যে 50 এন অনেক রিলে আছে। সো 50টা দিয়ে আমরা বুঝি ইনস্ট্যান্টিনিয়াস ওভার কারেন্ট প্রোটেকশন বা ইনস্ট্যান্টিনিয়াস ওভার কারেন্ট রিলে ফর ফেজড ফল্ট। অর্থাৎ যদি আমাদের মোটরের দুইটা টার্মিনাল শর্ট হয়ে যায় তাহলে আমাদের প্রোটেকশন দিতে হবে ইনস্ট্যান্টিনিয়াস, অর্থাৎ কোনো ডিলে দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে ফল্ট। ফল্ট হলে ফেস টু ফেস ফল্ট, সো এখানে কোনো ডিলে দেওয়া যাবে না। সো এটার প্রোটেকশন হবে ইনস্ট্যান্টেনিয়াস। এবং কি রিলে দিয়ে দিব? ওভার কারেন্ট রিলে দিয়ে। যেহেতু এটা ওভার কারেন্ট ডিটেক্ট করে অপারেট করবে সেজন্য এখানে সিটি থেকে কানেকশন যাবে, যে সিটি থেকে যাচ্ছে কানেকশন। সো এটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস ওভার কারেন্ট রিলে ফর ফেস ফল্ট। এরপরে আসো 50 এন। 50 এন মানে কি? লাইন টু গ্রাউন্ড ফল্ট, অর্থাৎ এই যে মোটরের যে স্ট্যাটর টার্মিনাল, এটা যদি গ্রাউন্ডের সাথে সরাসরি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেড়ে যাবে। সো সেক্ষেত্রে আমাদের যে প্রোটেকশনটা দিই সেটাকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস আর্থ ফল্ট প্রোটেকশন, যেটা আমরা আর্থ ফল্ট হুইলের মাধ্যমে দিই। এটাও কিন্তু আমাদের হাই কারেন্ট যাবে, কিন্তু এটা আর্থ ফল্ট রিলে দিয়ে ডিটেকশন করব। কেন আর্থ ফল্ট রিলে দিয়ে ডিটেকশন করব? ফেস ফল্ট রিলে দিয়ে তো ডিটেক্ট করতে পারতাম। আমাদের প্রত্যেকটা ফল্ট আলাদা আলাদাভাবে স্পেসিফাই করতে হবে যে আমাদের এটা কী টাইপের ফল্ট, এটা কি লাইন টু লাইন ফল্ট নাকি লাইন টু গ্রাউন্ড ফল্ট। লাইন টু লাইন ফল্ট যখন হবে তখন 50 অপারেট করবে, তাহলে 50 অপারেট করলে আমরা বুঝবো লাইন টু লাইন ফল্ট। আর যদি 50 এন বা যেটা আর্থ ফল্ট রিলে অপারেট করে তাহলে আমরা বুঝবো যে এটা লাইন টু গ্রাউন্ড ফল্ট। সেই জন্য আমাদের প্রত্যেকটা ফল্টকে আলাদাভাবে স্পেসিফাই করার জন্য আমাদের সব ধরনের প্রোটেকশনই থাকতে হবে। সো এটাও ইনস্ট্যান্টেনিয়াস প্রোটেকশন হবে, কিন্তু এটা ডিটেক্ট করবে কি? আর্থ ফল্ট, এটা ফেস ফল্ট ডিটেক্ট করবে না। আর 50টা ডিটেক্ট করবে ফেস ফল্ট। এরপরে আসো 49। 49 মানে কি? 49 এই যে 49 হচ্ছে থার্মাল ওভারলোড রিলে। সো থার্মাল ওভারলোড রিলে কি ধরনের প্রোটেকশন দিবে? ওভারলোড প্রোটেকশন। সো ওভারলোড ডিটেক্ট করলে নর্মালি ওপেন কন্ট্যাক্ট ক্লোজের মাধ্যমে আমাদের সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েল এনার্জাইজ হবে। এটা আমরা জানি থার্মাল ওভারলোড রিলে দিয়ে আমরা ডিটেক্ট করি। সো 49 হচ্ছে যে থার্মাল ওভারলোড প্রোটেকশন ফর ওভারলোড, থার্মাল ওভারলোড রিলে দিয়ে আমরা ওভারলোড প্রোটেকশন দিব। এরপরে আসো 46, যেটাকে আমরা বলতেছি নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলে ফর ফেজ আনব্যালেন্স প্রোটেকশন। 46 কে আমরা বলি নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলে। নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলেটা কি? সিস্টেমটা যখন ব্যালেন্স থাকে, সিস্টেমটা ব্যালেন্স অবস্থায় শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স কারেন্ট থাকে। পজিটিভ সিকোয়েন্স কারেন্ট মানে কি? ফেজ এ আমরা জানি তিনটা ফেজ থাকে, তিনটা ফেজ, প্রত্যেকটা ফেজের সাথে প্রত্যেকটা ফেজের ফেজ ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি। অর্থাৎ আই এ আসবে আগে, তারপরে আইবি আসবে 120 ডিগ্রি পরে, তারপরে 120 ডিগ্রি পরে আসবে আইসি। এটাকে আমরা বলি সিকোয়েন্সটা পজিটিভ। অর্থাৎ যদি আমি ক্লকওয়াইজ বলি তাহলে এটাকে আমরা বলতেছি পজিটিভ সিকোয়েন্স। আর নেগেটিভ সিকোয়েন্স মানে কি? যখন সিস্টেমটা আনব্যালেন্স হয়ে যাবে। আনব্যালেন্স মানে কি? আনব্যালেন্স মানে হচ্ছে ধরো আমাদের এই যে স্ট্যাটর টার্মিনালটা, এই স্ট্যাটরটা 3 ফেজের সাথে কানেক্টেড। এখন একটা ফেজ যদি কোনো কারণে ওপেন হয়ে যায় তাহলে সিস্টেমটা তো আর ব্যালেন্স থাকলো না। তিনটা ফেজ কানেক্টেড থাকার কথা, এরপরে বি, বি এর পরে সি, কিন্তু একটা ফেজ যদি ওপেন হয়ে যায় তখন সিস্টেমটা আর ব্যালেন্স থাকবে না, সিস্টেমটা আনব্যালেন্স হয়ে যাবে। এই আনব্যালেন্স অবস্থায় আমাদের যে কারেন্টটা আসে সিস্টেমে সেটাকে আমরা বলি নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট। এই নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্টের যে সিকোয়েন্সটা সেটা হবে অপোজিট। কার অপোজিট? পজিটিভের অপোজিট। তার মানে আই এ, আই বি, আই সি যে সিকোয়েন্সটা ছিল সেটা এখন চেঞ্জ হয়ে যাবে আই এ, আই সি, আই বি। অর্থাৎ যদি ক্লকওয়াইজ আগে ডাইরেকশনটা ধরতাম, এখন ধরবো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। সো আমাদের রোটরের ভিতরে যে এনএসটা, এই এনএসটার আগে যেটা ছিল, যদি এনএস থাকতো তাহলে আমাদের এখন হয়ে যাবে কি? মাইনাস এনএস। তাহলে আমাদের স্লিপ কত হবে? স্লিপ ইকুয়াল টু, স্লিপের ইকুয়েশন আমরা জানি এনএস মাইনাস এন আর ডিভাইডেড বাই এনএস। কিন্তু এখন রোটরের ভিতরে যে রোটেশনাল স্পিড, এই এনআরটা কি হয়ে গিয়েছে? মাইনাস এনএস হয়ে গেছে, যেহেতু আমাদের রোটেটিং ফিল্ডটা অপোজিট হয়ে গিয়েছে। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যদি অপোজিট হয়ে যায় তাহলে আমাদের কি হয়ে যাবে? এনএস মাইনাস এনএস যদি হয় তাহলে আমাদের কি হয়ে যাবে? 2ns চলে আসবে। তার মানে আমাদের স্লিপটা হয়ে যাবে কিন্তু ডবল। স্লিপটা যদি ডবল হয়ে যায় তাহলে রোটরের ভিতরে যে ইনডিউসড ভোল্টেজ ইকুয়াল টু কি ছিল? এস ইন্টু ই টু। তাহলে এস ইকুয়াল টু যদি ডবল হয়ে যায় তাহলে আমাদের রোটরের ভিতরে যে ভোল্টেজের পরিমাণ সেটাও ডবল হয়ে যাবে। আর রোটরের মধ্যে যদি ভোল্টেজটা ডবল হয়ে যায় তাহলে আমাদের রোটরের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স তো আর চেঞ্জ হচ্ছে না, আগে যা ছিল তাই। তার মানে আমাদের রোটরের ভিতরে কি হবে?
ভোল্টেজ বেড়ে যাওয়ার কারণে সে ওভার কারেন্ট ড্র করবে, সো ওভার কারেন্ট তার ভিতর দিয়ে ফ্লো করবে, সো ওভার কারেন্ট ফ্লো করার কারণে আমাদের রোটর ওয়াইন্ডিংটা ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। সো রোটর ওয়াইন্ডিংটা যদি ড্যামেজ হয়ে যায়, এই ড্যামেজ যাতে না হয়ে যায় এ কারণে আমাদের যে প্রোটেকশনটা দিতে হবে সেটাকে আমরা বলি নেগেটিভ ফেজ সিকোয়েন্স প্রোটেকশন, যেটা আমরা নেগেটিভ ফেজ সিকোয়েন্স হুইলের মাধ্যমে দিব। অর্থাৎ নেগেটিভ ফেজ সিকোয়েন্স হুইলে নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ডিটেক্ট করবে। সো যখনই সে নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ডিটেক্ট করবে, কখন ডিটেক্ট করবে? যখন সিস্টেমটা আনব্যালেন্স হবে। সো যখনই সিস্টেমটা আনব্যালেন্স হবে, নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে। যেই নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট সে ডিটেক্ট করবে, সাথে সাথে 46 যে রিলেটা আছে সেটা অপারেট করবে এবং সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে, যেটাকে আমরা বলতেছি নেগেটিভ ফেজ সিকোয়েন্স প্রোটেকশন বাই নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলে। এরপরে হচ্ছে কি 66। 66টা কি? 66টা হচ্ছে রিস্টার্ট ইনহিবিট রিলে টু মনিটর দ্য নাম্বার অফ স্টার্ট পার আওয়ার ডিউরিং ওভারহিট অ্যান্ড আন্ডারহিট কন্ডিশনস। সো আমাদের মোটরটা যদি আমরা বললাম কি মোটরটাকে বারবার স্টার্ট করা যায় না, কেন বারবার স্টার্ট করতে পারি না মোটরকে? মোটরকে বারবার যদি স্টার্ট করি, যতবার স্টার্ট করবো ততবার সেই স্টার্টিং কারেন্টের ভ্যালুটা হাই থাকবে, যতবার স্টার্টিং কারেন্ট হাই থাকবে ততবার কিন্তু মোটর ড্যামেজ হবে, আইস্কোয়ার লস হবে, হিট হবে, সো ড্যামেজ হতে থাকবে। সো আমরা মোটরে তো একটা লাইফ সাইকেল থাকবে, ঠিক আছে? সো বারবার আমি মোটরকে যদি স্টার্ট করি তাহলে লাইফ সাইকেলটা ধীরে ধীরে কমতে থাকবে। এই কারণে আমরা একটা রিলে আছে যে রিলেটাকে আমরা বলি রিস্টার্ট ইনহিবিট রিলে। সো মোটরটা যদি হট কন্ডিশনে থাকে, হট কন্ডিশন মানে রানিং কন্ডিশনে যদি থাকে, মোটরটা যদি রান করতে থাকে, এই অবস্থায় মোটরকে সে দুইবারের বেশি স্টার্ট করতে দিবে না। অর্থাৎ মোটর যদি বন্ধ হয়ে যায়, ঘন্টায় দুইবারের বেশি তাকে স্টার্ট করা যাবে না। এটা কে মনিটর করবে? এটা মনিটর করবে রিস্টার্ট ইনহিবিট রিলে। সো যখনই মোটর সে দুইবারের বেশি আমি স্টার্ট করতে চাই, যদি মোটর কোনো কারণে বন্ধ হয়ে যায়, আমি দুইবারের বেশি যদি স্টার্ট করতে চাই, সাথে সাথে সে ব্লক করে রাখবে, মোটরটি স্টার্ট করতে দিবে না। এটাই হচ্ছে রিস্টার্ট ইনহিবিট রিলের কাজ। আর যদি এটা আন্ডার হিট কন্ডিশনে থাকে, অর্থাৎ মোটরটা যদি স্টপ অবস্থায় থাকে, ঠিক আছে, ইনিশিয়ালি যদি তার মধ্যে কোনো হিট না থাকে, তাহলে মোটরকে সে ঘন্টায় 3বারের বেশি স্টার্ট করতে দিবে না। সো এই যে দিবে না বললাম, এই দিবে না কারণ হচ্ছে যদি করতে দেওয়া হয় তাহলে আমার কি হবে? তাহলে মোটরটা ড্যামেজ হতে থাকে, ঠিক আছে? সো এই জন্য মোটরটাকে, এটাও কিন্তু প্রোটেকশন হচ্ছে যে মোটরকে সে 2বারের বেশি বা 3বারের বেশি স্টার্ট করতে দিচ্ছে না হট অর কোল্ড কন্ডিশনে। সো হট কন্ডিশন বলতে আমরা রানিং কন্ডিশন বুঝতেছি, আর কোল্ড কন্ডিশন বলতে আমরা স্টপ অবস্থাটা বুঝতেছি। সো সেটা ঘন্টায় সে 2বার বা 3বারের বেশি স্টার্ট হতে দিবে না, এটা মনিটর করবে রিস্টার্ট ইনহিবিট রিলে। এরপরে হচ্ছে গিয়ে লকড রোটর প্রোটেকশন, যেটাকে আমরা বললাম যে মোটর যদি লকড হয়ে যায়, বিয়ারিং জ্যামের কারণে লকড হয়ে যেতে পারে, অথবা ওভারলোডের কারণে মোটর লকড হয়ে যেতে পারে, সো রোটরটা ড্যামেজ হতে থাকবে। সো সেজন্য আমাদের একটা রিলে লাগবে, যে রিলেটা কি ডিটেক্ট করবে? লকড রোটর কন্ডিশন। সো এটাও কিন্তু আমাদের কারেন্ট দিয়ে সেন্স করবে, কারণ কি রোটরের ভিতরে কারেন্টটা বেড়ে যাবে। যেটা বললাম যে এটার লকড রোটর হয়ে গেলে আমাদের কিন্তু এনআর ইকুয়াল টু কি? 0। এনআর মানে কি? রোটর স্পিড, রোটেশনাল স্পিড 0, তার মানে এনএস থাকবে, এনআর তো 0, তাহলে স্লিপ ইকুয়াল টু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর স্লিপ যদি 1 হয়ে যায় তাহলে রোটরের মধ্যে ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউসড হবে, আর ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউসড হলে এর ভিতরে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে, যার ফলে আমাদের রোটরটা ড্যামেজ হয়ে যাবে। তো এটা একটা শর্ট সার্কিটের রোটর ওয়াইন্ডিংটা কিসের মতন বিহেভ করবে? একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, যেটা ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা একটু আগে এক্সপ্লেন করলাম। সো এই জন্য আমাদের এই রোটরের ভিতরে রোটরে কারেন্টটা যাতে বেড়ে না যায়, এই কারণে আমাদের লক রোটর প্রোটেকশন দিতে হবে, ঠিক আছে? সো রোটরে কারেন্ট বেড়ে যাওয়ার সাথে সাথে সে কারেন্টটা ডিটেক্ট করবে সিটির থ্রুতে, ডিটেক্ট করার পরে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে। সো লক রোটরের ক্ষেত্রে আমাদের প্রবলেম কিন্তু রোটরে 50 যেটা, সেটা কিন্তু আমাদের স্ট্যাটরের প্রবলেম। সো এটা লাইন টু লাইন ফল্ট হলে কিন্তু আমাদের স্ট্যাটর ওয়াইন্ডিং ড্যামেজ হবে, লক রোটর হলে আমাদের রোটর ড্যামেজ হবে, নেগেটিভ ফেজ সিকোয়েন্সের কারণে রোটর ড্যামেজ হবে, ঠিক আছে? সো এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে স্পেসিফাই করা যায় যে কোথায় ফল্টটা হচ্ছে এবং কী ড্যামেজ হচ্ছে। এটা হচ্ছে স্ট্যাটর ওয়াইন্ডিং ড্যামেজ হবে, 46-এ আমাদের রোটরটা ড্যামেজ হবে, লক রোটরের ক্ষেত্রেও আমাদের রোটর ড্যামেজ হবে, 66-এর ক্ষেত্রে আমাদের স্ট্যাটর ওয়াইন্ডিং ড্যামেজ হবে, ঠিক আছে? সো এগুলো কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে স্পেসিফাই করা যায়। আন্ডার ভোল্টেজ রিলে, আন্ডার ভোল্টেজ রিলে যেটা বললাম যে আমাদের ভোল্টেজ যদি কমে যায়, লাইনে ভোল্টেজ যদি কমে যায় এবং মোটরের শ্যাফটে যদি একটা নির্দিষ্ট পরিমাণের লোড তাকে ড্রাইভ করতে হয়, সেই পরিমাণ লোডকে যদি কন্টিনিউয়াসলি ড্রাইভ করতে হয়, ভোল্টেজ কমে যাওয়ার কারণে আমাদের সেই মেকানিক্যাল আউটপুটটা দেওয়ার জন্য সেই সিস্টেম থেকে বেশি কারেন্ট ড্র করবে, যেহেতু ভোল্টেজ কমে গেছে, সো সে কারেন্ট বেশি ড্র করবে। সো আমাদের ভোল্টেজ কমে গেছে কীভাবে ডিটেক্ট করবো? পিটির মাধ্যমে। তাহলে পিটির থ্রুতে আমাদের ভোল্টেজ ডিটেক্ট করতে হবে, ডিটেক্ট করে আমাদের 27 যেটা, সেটাকে আমরা বলতেছি আন্ডার ভোল্টেজ রিলে। সো এটা আন্ডার ভোল্টেজ রিলেকে সিগন্যাল দেবে যাতে করে সে অপারেট করে।
আর লাস্ট যেটা সেটা হচ্ছে কি 50G, যেটাকে আমরা বলি সেন্সিটিভ আর্ট ফল্ট রিলে ফর লো ফল্ট কারেন্ট। এখন সেন্সিটিভ আর্ট ফল্ট রিলে কোনটা? সেন্সিটিভ আর্ট ফল্ট রিলে যেটা আমরা বলতেছিলাম যে মোটরের যদি ওয়াইন্ডিংটা কি হয়ে যায়, মোটরের ওয়াইন্ডিংটা, মোটরের স্ট্যাটো ওয়াইন্ডিং যেটা যেটা আছে, স্ট্যাটো ওয়াইন্ডিংটা যদি কোরের সাথে কানেক্টেড হয়ে যায়, তাহলে স্ট্যাটো ওয়াইন্ডিংটা যদি কোরের সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে আমাদের কি হবে, কোরের তো একটা রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স থাকবে, যার ফলে এটাকে আমরা বলি হাই রেজিস্ট্যান্স আর্ট ফল্ট। সো হাই রেজিস্ট্যান্স আর্ট ফল্টের কারণে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা তো আর অত বাড়বে না। সো এই জন্য আমাদের সেন্সিটিভ আর্ট ফল্ট প্রোটেকশন দিতে হবে। সেন্সিটিভ কেন বলতেছি, যে লো কারেন্টে যেন এটা অপারেট করে। হাই কারেন্টে তো এই সিটি অপারেট করবে। হাই কারেন্টে মানে কি, হাই কারেন্ট ডিটেক্ট করার জন্য এখানে আমাদের যে সিটি রেশিওটা হবে সেটা হবে হাই, অর্থাৎ সিটি রেশিওটা বেশি থাকবে যাতে কারেন্টটা কম যায় রিলের মধ্যে। কিন্তু যখন লো কারেন্ট হবে সেই কারেন্টটা যদি আমি হাই রেশিও সিটি দিয়ে মেজার করতে চাই তাহলে তো কারেন্ট তো দেখাই যাবে না, যেহেতু আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা খুব কম। সো কারেন্টের ম্যাগনিটিউড যেহেতু কম, এই কারণে আমাদের একটা সিটি ইউজ করতে হবে যার রেশিওটা কম, তার মানে কম কারেন্টের ডিটেক্ট করার জন্য। সো এই জন্য এটাকে আমরা বলতেছি এখানে আমার আরেকটা স্পেশাল সিটি লাগবে যেটা লো ফল্ট কারেন্ট ডিটেক্ট করে। সো এটা এই কারেন্ট এই সিটি দিয়ে আমি কিন্তু ডিটেক্ট করতে পারবো না, কারণ যেহেতু এটা রেশিও অনেক বেশি। সো রেশিও বেশি হলে কি হবে, কারেন্টের ম্যাগনিটিউড যদি কম থাকে তাহলে রেশিও দিয়ে ভাগ করলে কারেন্টের ম্যাগনিটিউডটা আরও কমে যাবে। সো এই কারণে আমাদের আরেকটা সিটি ইউজ করতে হবে যে সে কী ডিটেক্ট করবে, সে লো আর্ট ফল্ট কারেন্ট ডিটেক্ট করবে। সো এই জন্য আমাদের এখানে আরেকটা সিটি ইউজ করতে হবে যেটাকে আমরা বলতেছি 50G, যেটা হচ্ছে সেন্সিটিভ আর্ট ফল্ট রিলে ফর লো ফল্ট কারেন্ট। এই লো আর্ট ফল্ট কারেন্টের জন্য আমাদের কে ড্যামেজ হবে, আমাদের যে মেইন যে কোডটা আছে এই কোডটা ড্যামেজ হতে থাকবে, কারণ কোডটা ওভার হিটেড হতে থাকবে, কারণ কোডের ইনসুলেশন ব্রেকডাউনে চলে যাবে এবং এদিক দিয়ে একটা লিকেজ কারেন্ট ফ্লো করতে থাকবে, যার ফলে কোডটা ড্যামেজ হতে থাকবে। তো এই যে প্রবলেমগুলো আমরা ডিসকাস করলাম, এই প্রবলেমগুলোর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারো, কোনো পয়েন্টে যদি না বুঝে থাকো বলতে পারো। হ্যালো, জি স্যার। আচ্ছা, যদি প্রবলেম না থাকে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এটা যেটা বললাম আমরা, লোয়ার মোটরের রেটিংসটা যদি লেস দেন 1 মেগাওয়াট হয়, তাহলে গ্রেটার দেন 1 মেগাওয়াট হলেও আমাদের প্রোটেকশনটা সেমই থাকবে। শুধুমাত্র অ্যাডিশনাল প্রোটেকশন হিসেবে যেটা থাকবে সেটাকে আমরা বলতেছি ডিফারেন্সিয়াল রিলে থাকবে একটা। যেহেতু এটা মোটরটা 1 মেগাওয়াটের উপরে যদি হয় তাহলে আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশন থাকতে হবে। ডিফারেন্সিয়াল রিলে দিয়ে আমরা জানি কীভাবে ডিফারেন্সিয়াল কারেন্ট ডিটেক্ট করে আমাদের সার্কিট ব্রেকারকে সিগন্যাল দেওয়া হয়। সো ডিফারেন্সিয়াল রিলের মডেল নাম্বারটা হচ্ছে 87M। 87 মানে ডিফারেন্সিয়াল রিলে, এর এম মানে হচ্ছে মোটর প্রোটেকশন। সো 87M বা ডিফারেন্সিয়াল রিলে দিয়ে মোটরের ইন্টারনাল ফল্ট ডিটেকশন হবে। ঠিক আছে, ইন্টারনাল ফল্ট বলতে আমাদের মোটরের ভিতরে যদি ফল্ট হয় তাহলে সে অপারেট করবে, বাইরে যদি ফল্ট হয় তাহলে সে অপারেট করবে না। এই যে আমাদের এই যে 50M এগুলো বাইরে ফল্ট হলে সে অপারেট করবে, ভিতরে ফল্ট হলেও অপারেট করবে, কিন্তু বাইরে ফল্ট হলে বাইরে ভিতরে দুই দিকে ফল্ট হলেই অপারেট করবে। কিন্তু আমি যদি স্পেসিফিক্যালি ভিতরে ফল্ট হয়েছে না বাইরে ফল্ট হয়েছে সেটাও যদি ডিটেক্ট করতে চাই তাহলে আমাদের ডিফারেন্সিয়াল রিলে লাগবে, যেটা আমাদের প্রোটেকশন দেবে আমাদের গ্রেটার দ্যান যদি 1 মেগাওয়াট হয়। আর বাকি প্রোটেকশন যেগুলো আছে সেগুলো তো থাকবেই। সো অ্যাডিশনাল প্রোটেকশন হিসেবে থাকবে ডিফারেন্সিয়াল রিলে, এটা যদি গ্রেটার দ্যান 1 মেগাওয়াট হয় রেটিং। আচ্ছা, এখন আমাদের দুইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা ডিসকাস করব। একটা হচ্ছে টর্ক ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, যেটা খুবই ইম্পর্টেন্ট। টর্ক ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই এক্সিসে হচ্ছে গিয়ে টর্ক, পার্সেন্টেজ অফ ফুল লোড টর্ক, ঠিক আছে, ম্যাক্সিমাম মানে কত টর্ক লাগবে মোটরটি স্টার্ট করার জন্য। আর এই পাশে এক্স এক্সিসে আমরা কি দেখতে পাচ্ছি, পার্সেন্টেজ অফ সিনক্রোনাস স্পিড, ঠিক আছে। সিনক্রোনাস স্পিড মানে হচ্ছে এনএস, যেটা পার্সেন্টেজ অফ সিনক্রোনাস স্পিড। এখন স্পিডের সাথে টর্কের রিলেশনটা কীরকম হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা মোটরটাকে স্টার্ট করব স্টার্টিং পিরিয়ডে কারেন্টের স্টার্টিং টর্কটা কিন্তু অনেক বেশি থাকা লাগে, ঠিক আছে, যাতে মোটরটাকে স্টার্ট করা যায়। সো এটা হচ্ছে কি আমাদের স্টার্টিং টর্ক, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 100% যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, 100% মানে কি, আমাদের টর্কের ইকুয়েশন থেকে আমরা দেখলাম যে টর্ক ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। সো 100% যদি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি এই কার্ভে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের স্টার্ট করার জন্য মোটরকে আমাদের 80% স্টার্টিং টর্ক লাগছে। 100% ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমাদের স্টার্টিং টর্কটা হচ্ছে 80%, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 80%, ঠিক আছে। সো আমাদের যত মোটরের স্পিডটা বিল্ড আপ করতে থাকবে, রোটর স্পিডটা যত বিল্ড আপ করতে থাকবে,
একটা সময় পরে যখন এটা সিনক্রোনাস স্পিডটা যখন 100% হয়ে যাবে, অর্থাৎ ns যখন nr এর সমান হয়ে যাবে, তখন কিন্তু স্লিপ ইকুয়াল টু কি হয়ে যাবে, স্লিপ ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর স্লিপ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে রোটরের মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ ডেভেলপ করবে না, তার মানে আমাদের রোটরের ভিতরে কোনো কারেন্ট ফ্লো করবে না, তার মানে আমাদের এটা একটা ওপেন সার্কিটের মতন বিহেভ করবে। ওপেন সার্কিটের মতন বিহেভ করবে মানে কি, কারেন্টটা ধীরে ধীরে কমতে থাকবে, সো টর্কটাও ধীরে ধীরে কি হবে, কমে যেতে থাকবে। সো 100% সিনক্রোনাস স্পিডে কখনো রান করানো হয় না, সবসময় আমাদের এনএস এর ভ্যালু এনআর এর থেকে একটু বেশি থাকতে হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে কি টর্ক ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই এখানে তিনটা কার্ভ আছে, একটা হচ্ছে ব্লু, একটা রেড, আর একটা হচ্ছে ভায়োলেট কালারের, তিনটা কার্ভ আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন 100% আমরা যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে টর্কের ভ্যালুটা আসতেছে কত, 80%। আর যদি আমরা 80% ভোল্টেজ অ্যাপ্লাই করি নিচের কার্ভটা পাবো, তাহলে নিচের কার্ভটাও দেখতে একই রকমই, কিন্তু এটা কত পার্সেন্ট ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে 80%। কেন আমরা ভোল্টেজ কমাচ্ছি, ভোল্টেজ কমাচ্ছি যদি আমরা বললাম যে আমাদের স্টার্টিং পিরিয়ডে কারেন্টটাকে কমানোর জন্য, কারণ স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা যদি না কমাই তাহলে আমাদের কি হবে, মোটরটা ড্যামেজের পরিমাণ বেশি হবে। সো আমরা দেখতে চাচ্ছি যে মিনিমাম কত পার্সেন্ট ভোল্টেজ দিয়ে মোটরটাকে স্টার্ট করা যায়, যত কম ভোল্টেজ দিয়ে স্টার্ট করবো ততই তো আমাদের বেটার, কারণ স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা ততই কম হবে। সো আমাদের এখানে দেখতে পাচ্ছি দুইটা কার্ভ, একটা হচ্ছে 100% ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি তাহলে টর্কের পরিমাণটা বেশি লাগছে, কিন্তু 80% ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি তাহলে টর্কের পরিমাণটা কম লাগছে, কত, 50%, অ্যারাউন্ড 50%-এর মতো লাগছে। তো এখন আমরা এই যে টর্কটা কতটুকু হবে, আমরা ইনিশিয়ালি কতটুকু টর্ক আমার লাগবে সেটা ডিপেন্ড করবে কিভাবে, সেটা ডিপেন্ড করার জন্য আমাদের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে যেটাকে আমরা বলি লোড টর্ক কার্ভ। এই লোড টর্ক কার্ভটা মানে কি, লোড টর্ক কার্ভ মানে হচ্ছে আমাদের যে রোটরের যে শ্যাফটটা থাকবে এই শ্যাফটে কি পরিমাণে লোড আছে। এখন শ্যাফটে যদি বেশি লোড থাকে তাহলে স্টার্ট করার জন্য আমাদের বেশি পাওয়ার দিতে হবে, বেশি টর্ক প্রডিউস করতে হবে, বেশি ভোল্টেজ দিতে হবে। কিন্তু আমার রোটরের শ্যাফটে যদি কম লোড থাকে তাহলে তো আমাদের বেশি টর্ক দেওয়ার দরকার নেই, মোটরটি স্টার্ট করার জন্য অল্প ভোল্টেজ দিলেই আমাদের মোটরটাকে স্টার্ট করা যাবে। সো আমি দেখতে চাচ্ছি কত পার্সেন্ট টর্ক যদি আমি দেই তাহলে আমার মোটরটা স্টার্ট হবে। সো এখানে এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে দেখতে পাচ্ছি কি, এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভে এখানে 80% ভোল্টেজ যদি দেই তাহলে আমাদের 50% স্টার্টিং টর্ক হচ্ছে, আর যদি 100% ভোল্টেজ দিই তাহলে স্টার্টিং টর্ক হচ্ছে 80%। তাহলে যদি আমরা এই দুইটা কম্পেয়ার করি, এই দুইটা রেশিও যদি বের করি 80% থেকে 100%, তাহলে দেখবো যে 80% যখন ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি 51% টর্ক লাগছে, আর 100% ভোল্টেজ অ্যাপ্লাই করলে 80% টর্ক লাগতেছে, তাহলে রেশিওটা কত, 64%। তার মানে 80% থেকে 100% ভোল্টেজে যদি আমি যাই তাহলে আমাদের 64% বেশি টর্ক বিল্ড আপ করতে হচ্ছে, বেশি টর্ক লাগতেছে, তার মানে আমাদের বেশি কারেন্ট কিন্তু সেই সিস্টেম থেকে ড্র করবে। সো এই জন্য আমরা কি করি, রিডিউস ভোল্টেজে মোটরটাকে স্টার্ট করি, যার ফলে আমাদের স্টার্টিং টর্কটা কম থাকে। কিন্তু স্টার্টিং টর্কটা কত কম থাকবে সেটা অবশ্যই এই লোড টর্কের থেকে বেশি থাকতে হবে, লোড টর্কের থেকে যদি কম থাকে তাহলে কিন্তু মোটরটি স্টার্ট করা যাবে না। শ্যাফটের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে টর্ক আছে, ধরো শ্যাফটটাকে ঘোরানোর জন্য আমাদের 20% টর্ক লাগে ফর এক্সাম্পল। এখন যদি আমার স্টার্টিং টর্কটা 10% হয়, স্টার্টিং টর্কটা যদি 10% হয় তাহলে তো মোটরকে ঘোরানোই যাবে না, তার মানে লোড টর্কের থেকে আমাদের স্টার্টিং টর্কটা সবসময় বেশি হতে হবে। সো লোড টর্কটা এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 5%-এর মতন, এবং এখানে স্টার্টিং টর্কটা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 50%-এর মতো, তার মানে লোড টর্কটা কিন্তু স্টার্টিং টর্কটা থেকে স্টার্টিং টর্কের থেকে কম। সো আমাদের মোটর কিন্তু এখানে স্টার্ট করা যাবে। সো 100% সিনক্রোনাস যখন স্পিড হবে তখন কিন্তু টর্কের ভ্যালু 0 হয়ে যাবে, যেটা বললাম আমরা যে 100% স্পিড যখন হবে তখন আমাদের কি হয়ে যাবে, স্লিপ ইকুয়াল টু 0 হয়ে যাবে, তার মানে স্লিপ ইকুয়াল টু 0 হয়ে গেলে রোটরে কোনো ভোল্টেজ থাকবে না, আর টর্ক ইকুয়ালস প্রপোর্শনাল টু কি, ভি স্কোয়ার, তাহলে ভি যদি 0 হয়ে যায় টর্কও কিন্তু হয়ে 0-র দিকে চলে আসবে, ঠিক আছে। সো এই যে ক্যারেক্টারিস্টিক্স স্টাফটা 100% স্পিডে টর্ক কিন্তু 0-র দিকে চলে আসবে। সো 100% সিনক্রোনাস স্পিড দ্য টর্ক উইল বি 0। সো সেটাই আমরা এখানে বলতেছিলাম যে আমাদের এই যে লোড টর্ক, এই লোড টর্কের থেকে স্টার্টিং টর্কটা সবসময় আমাদের কি থাকা লাগবে, বেশি থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু মোটরকে কি করা যাবে না, স্টার্ট করা যাবে না। সো আমরা যদি বলি যে এটা 5%, তাহলে আমাদের তো 10% স্টার্টিং টর্ক থাকলেই তো আমাদের এটা কি স্টার্ট করা যাবে। তাহলে 100% ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমাদের 80% টর্ক লাগে, তাহলে 10% ভোল্টেজ অ্যাপ্লাই করলে কত পার্সেন্ট টর্ক লাগবে, এটা একটা জাস্ট একটা সিম্পল ইকুয়েশন দিয়ে কিন্তু ঐকিক নিয়মে আমরা বের করে ফেলতে পারি। কারণ এখানে আমাদের 80% টর্ক হচ্ছে, এই 80% টর্ক তো লাগছে না, কারণ এখানে আমাদের লোড টর্ক খুব কম, তার মানে আমরা খুব কম ভোল্টেজ দিয়ে আমরা মোটরকে স্টার্ট করতে পারি স্টার্টিং কারেন্টটাকে কমানোর জন্য। কারণ কত পার্সেন্ট ভোল্টেজ দিয়ে স্টার্ট করতে পারবো, সো সেটার জন্য আমাদের এই ইকুয়েশনটা ঐকিক নিয়মে আমরা বের করে ফেলতে পারবো যে আমরা যদি 100% 80% ভোল্টেজ অ্যাপ্লাই করি, 80% টর্কের জন্য 100% ভোল্টেজ লাগে,
তাহলে এখানে এটা যদি 5% হয়, ধরে নিচ্ছি এটা 10% টর্ক আমার স্টার্টিং দিলেই তো আমাদের এই মোটরটাকে স্টার্ট করা যাবে। তাহলে 10%-এর জন্য কত পার্সেন্ট ভোল্টেজ লাগবে? জাস্ট একটা সিম্পল উইকিক নিয়মে আমরা এটা বের করে ফেলতে পারি। সো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের 35% ভোল্টেজ যদি রোটর শ্যাফটে থাকে স্টার্ট টর্ক, তাহলে কিন্তু আমরা মোটরটাকে স্টার্ট করতে পারি। ঠিক আছে, এর কমে দিলে আমাদের মোটরটাকে স্টার্ট করা যাবে না, কারণ কি তার সেটা যদি লোড টর্কের থেকে কমে যায় তাহলে কিন্তু এটাকে আর স্টার্ট করা যাবে না। এটা কি বুঝতে পারছো এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ তিনটা? জি স্যার। তিনটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কেন কমালাম? স্টার্টিং কারেন্টটাকে কমানোর জন্য, স্টার্টিং টর্কটাকে কম করার জন্য। এখন স্টার্টিং টর্কটাকে যে কমাচ্ছি, কত কমাবো? লোড টর্কের থেকেও কমাবো? লোড টর্কের থেকে যদি কমাই তাহলে তো মোটরকে স্টার্টই করতে পারবো না। সো এই জন্য আমাদেরকে স্টার্টিং টর্কটা সবসময় লোড টর্কের থেকে একটু বেশি রাখতে হবে। কত বেশি রাখবো? ধরলাম 5% বেশি রাখলাম, তাহলে 10%, 5% যদি এটা লোড টর্ক হয় ইনিশিয়ালি স্টার্টিং টর্ক, বা রোটরের সাথে যদি 5% টর্ক লাগে রোটরটাকে ঘোরানোর জন্য, তাহলে তার থেকে একটু বেশি। এখন 100%, 80% টর্ক লাগে, 100 টর্ক, স্টার্টিং টর্ক প্রডিউস হয় 100% ভোল্টেজ দিয়ে, তাহলে 10% স্টার্টিং টর্ক প্রডিউস হতে কত পার্সেন্ট ভোল্টেজ লাগবে সেটা জাস্ট এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 35% টর্ক দিলেই কিন্তু মোটর আমার স্টার্ট করতে পারবে। সো এটা দিয়ে দেখাচ্ছি যে আমাদের কত কারেন্ট বেশি থাকা লাগবে। সো ফাইনালি আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে কারেন্ট ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। সো এখানে কারেন্ট ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে পার্সেন্টেজ অফ রেটেড কারেন্ট, ফুল লোড কারেন্ট, আর এপাশে দেখতে পাচ্ছি পার্সেন্টেজ অফ সিনক্রোনাস স্পিড। সো এখানে আমাদের সিনক্রোনাস স্পিড যত বাড়বে, মানে সিনক্রোনাস স্পিড যত বাড়বে তার কী অবস্থাটা হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে ফুল লোড কারেন্ট। সো ইনিশিয়ালি যখন আমাদের এনএস মাইনাস এনআর ইকুয়াল টু এনআর যখন থাকবে না, অর্থাৎ ইনিশিয়ালি যখন সিনক্রোনাস স্পিডটা জিরো থাকবে, তখন আমাদের কী হবে, তখন আমাদের এনআর ইকুয়াল টু জিরো হওয়ার কারণে আমাদের স্টার্টিং পিরিয়ডে সে কিন্তু হিউজ কারেন্ট ড্র করতেছে। এখানে দুইটা কার্ভ দেওয়া আছে, একটা হচ্ছে 100% ভোল্টেজের জন্য, আরেকটা হচ্ছে 80% ভোল্টেজের জন্য। সো 100% ভোল্টেজ যদি দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি সে 400% অফ ফুল লোড কারেন্ট সে ড্র করতেছে, অর্থাৎ 4 টাইমস অফ ফুল লোড কারেন্ট, 4 গুণ কারেন্ট কিন্তু সে ড্র করতেছে স্টার্টিং পিরিয়ডে। কিন্তু যদি আমি 80% ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কারেন্ট সে ড্র করতেছে অ্যাপ্রক্সিমেটলি 3.2 টাইমস, অর্থাৎ 320, 320% অফ ফুল লোড কারেন্ট। তার মানে আমি যদি লো ভোল্টেজে স্টার্ট করি তাহলে সে কম কারেন্ট ড্র করবে, হাই ভোল্টেজে স্টার্ট করলে সে বেশি কারেন্ট ড্র করবে। তার ফলে আমাদের কি হচ্ছে, এখন আমাদের যত যত বেশি সিনক্রোনাইজ স্পিড বাড়তে থাকবে তত আমাদের কি হতে থাকবে, ধীরে ধীরে যখন 100% সিনক্রোনাইজ স্পিডে যাবে এনআর ইকুয়াল টু তখন এনএস এর সমান হয়ে যাবে। সো আমাদের কিন্তু কারেন্টটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে, যেহেতু আমাদের ভোল্টেজটা ধীরে ধীরে কমতে থাকবে, সো কারেন্টটাও ধীরে ধীরে কমতে থাকবে আমাদের। সেজন্য 100% সিনক্রোনাইজ স্পিডে গেলে কিন্তু আমাদের রোটরের ভিতরে কোনো কারেন্ট ফ্লো করবে না। সো আমাদেরকে এমন কোনো জায়গায় অপারেট করাতে হবে যেন এন আর এর ভ্যালু সবসময় এনএস এর থেকে একটু কম হয়। সো এরকম কোনো রিজিয়নে আমাদেরকে মোটরকে রান করতে হয়। সো আমরা এখানে কি দেখলাম, যদি আমাদের রিডিউস ভোল্টেজে মোটরকে স্টার্ট করি তাহলে আমাদের স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা কম হবে। তার ফলে আমাদের কি হবে, মোটরটা বারবার স্টার্ট যদি করতে হয় তাহলে ড্যামেজের পরিমাণটাও কমে যাবে। এটা কি বুঝতে পারছো কারেন্ট ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ? জি স্যার। আচ্ছা স্যার আমাদের নেক্সট স্যার ক্লাস একটা শুরু ক্লাস হয়ে যাবে শুনতে স্যার। দিচ্ছি স্যার। আচ্ছা, আমি আমার ক্লাস শেষ তোমাদের। স্যার একটা কথা স্যার, হ্যাঁ স্যার আমাদের তো সন্ধ্যায় তো ক্লাস টেস্ট আছে স্যার, কুইজ আছে সন্ধ্যা 7টায় স্যার। স্যার আমাদের মানে বিশেষ করে আপলোডিং টাইমটা আসলে স্যার খুবই কম হয়ে যায় স্যার, স্যার 5টা কোড। 5টা মিনিট স্যার বাড়ায় দিলে স্যার একটু স্যার আসলে আমাদের জন্য মানে লেখার একটা কম্পিটিশনের মধ্যে পড়ে যায়, এরকম একটা অবস্থা ঘটে যায় স্যার। আর আপলোডিং টাইমটা খুবই ঝামেলা হয় স্যার। আপলোডিং টাইমটা কতক্ষণ দিব? স্যার 5 মিনিট তো আপনার দেন স্যার, ন্যূনতম মানে এটা অন্তত 10 মিনিট করলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, কিন্তু এরপরে কেউ অ্যালাউড হবে না, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।